আজ একটু একা হয়ে বসুন, কেউ যেন শুনতে না পায়। একটা গোপন কথা বলবো, আমার জীবনের এক অদ্ভুত অধ্যায়ের কথা। জানি শুনতে কেমন লাগবে, হয়তো অনেকেই ভ্রু কুচকাবেন, কিন্তু কিছু অনুভূতি এত ব্যক্তিগত, এত তীব্র যে সেগুলো কাউকে না বললে ভেতরে পাথর হয়ে বসে থাকে। আমার নাম সুষমা, আমার বাড়ি নড়াইলের এক কোণে। জীবনের এতটা পথ পেরিয়ে এসেও কিছু ঘটনা আজও আমাকে গভীর রাতে জাগিয়ে রাখে, এক অব্যক্ত যন্ত্রণার মতো। যখন আপনারা আমার কথা শুনছেন, আমি এখানে এই ছোট পর্দায় আপনাদের সামনে বসে আছি, একটা হালকা সুতির শাড়ি পরে, যার আঁচলটা কাঁধ থেকে আলতো করে নেমে এসেছে। চুলগুলো এলোমেলো খোপা করে বাঁধা, কপালে ছোট টিপ। বয়সটা ঠিক যৌবনের তাজা দিনগুলো পার করে এলেও বুকের গভীরে সেই দিনগুলোর ঝড় এখনও বইছে। এই কথাগুলো শোনার পর যদি আপনাদের ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার বিয়ে হয়েছিল বড় পরিবারে। স্বামী রাজীব ভালো মানুষ, কিন্তু কাজের প্রতি তার মনোযোগ ছিল বড্ড বেশি। সে প্রায়শই ব্যবসার কাজে বাইরে বাইরে থাকত। বিয়ের প্রথম কয়েক বছর খুব একাকিত্বে কেটেছে আমার। নতুন পরিবেশ, অচেনা মুখ, তার উপর স্বামীর অনুপস্থিতি। যৌথ পরিবারে কাজের তো অভাব ছিল না, কিন্তু মনের কোণে একটা শূন্যতা সবসময় খচখচ করত। সেই শূন্যতাতেই যেন অজান্তেই জায়গা করে নিয়েছিল রাজীবের ছোট ভাই, আমার দেবর রাজু। রাজু তখন কলেজে পড়ত। রাজীবের থেকে বয়সে বেশ ছোট, প্রায় ৮-১০ বছরের পার্থক্য। পড়াশোনায় ভালো ছিল, শান্ত স্বভাবের। প্রথম সে আমাকে দিদি বা ভাবি বলে ডাকত, খুব সম্মান করত। আমাদের বাড়ির পেছনের দিকের ছোট পুকুরটায় আমি প্রতিদিন ভোরে বাসন মাজতে যেতাম। কুয়াশার চাদর তখনও চারপাশটা মুড়িয়ে রাখত, আর ঠান্ডা হাওয়ায় গা কাটা দিত। একদিন রাজু আমার সাথে যেত, হয়তো তার বই নিয়ে বা এমনি টুকটাক কথা বলতে। প্রথম দিকে তার উপস্থিতি আমার ভালোই লাগত, ছোট ভাইটার মতো মনে হতো। সে আমার সাথে গল্প করত, বাড়ির সুখ দুঃখের কথা বলতো, আমার মনের কথা জানতে চাইত। রাজীব যখন বাইরে থাকত, তখন রাজু আমার সবচেয়ে বড় সঙ্গী হয়ে উঠত। বাড়ির অন্য সদস্যরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকত, কিন্তু রাজু সব সময় আমার খেয়াল রাখত, আমার কোনো অসুবিধা হচ্ছে কিনা, কিছু প্রয়োজন আছে কিনা। ধীরে ধীরে তার চোখের চাহনি বদলাতে লাগল। সে যখন আমার দিকে তাকাতো, তখন তার চোখগুলো যেন কিছু বলতে চাইত। আমি বুঝতে পারতাম, কিন্তু কিছুতেই মেনে নিতে চাইতাম না। দিনের পর দিন এই অনুভূতি আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এক বিকেলে আমি রান্নাঘরে কাজ করছিলাম। পিঠের দিকে গরম লাগছিল, তাই শাড়ির আঁচলটা একটু সরিয়ে রেখেছিলাম। হঠাৎ রাজু দরজায় এসে দাঁড়ালো। তার হাতে কিছু বই ছিল। সে আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি দিল। তার সেই হাসিটা আমার বুকের ভেতর কেমন যেন একটা কাঁপন তুলেছিল। আমি তাড়াতাড়ি আঁচলটা টেনে নিলাম। সে বলল, ভাবি, দুপুরে খেয়েছেন? তার গলার স্বরটাও কেমন যেন ভারী লাগছিল। আমি শুধু মাথা নেড়ে হ্যাঁ বললাম। সে আর কিছু না বলে চলে গেল, কিন্তু সেই মুহূর্তে তার উপস্থিতি, তার হাসি, তার চাহনি, সবকিছু আমার মনে দাগ কেটে গেল। দিনের পর দিন রাজুর আকর্ষণ যেন এক অদ্ভুত জালে আমাকে জড়িয়ে নিচ্ছিল। রাজীবের অবহেলা আর রাজুর অযাচিত যত্ন আমার মনের দুর্বলতার সুযোগ নিচ্ছিল। আমি নিজেকে বোঝাতাম এটা ভুল, অন্যায়, কিন্তু যখনই রাজু কাছাকাছি আসত, আমার সব যুক্তি যেন ধুয়ে মুছে যেত। সে আমার সাথে গল্প করত, আমার শখের কথা জানত, এমন ছোট ছোট বিষয় নিয়ে কথা বলতো যা রাজীব কখনো জানতেই চাইত না। এক বর্ষার রাতে বাইরে অঝোরে বৃষ্টি পড়ছিল, বিদ্যুৎ চলে গিয়েছিল। সারা বাড়িতে একটা থমথমে নীরবতা। আমি বারান্দায় বসেছিলাম। হঠাৎ রাজু এলো। তার হাতে একটা টর্চ লাইট। সে আমার পাশে বসল, খুব কাছে। তার শরীরের উষ্ণতা আমি অনুভব করতে পারছিলাম। সে বলল, ভাবি, খুব ভয় পাচ্ছেন? আমি মাথা নাড়লাম। সে আমার হাতটা ধরল, খুব আলতো করে। আমার শরীরটা যেন কেঁপে উঠল। তার হাতের ছোঁয়ায় আমি এক অদ্ভুত শিহরণ অনুভব করলাম। আমি হাতটা সরাতে চাইলাম, কিন্তু পারলাম না। সে আমার দিকে তাকিয়ে হাসল। সেই হাসিটা গভীর অন্ধকার রাতে যেন আরও রহস্যময় লাগছিল। সে কিছুক্ষণ আমার হাতটা ধরে রাখল। সেই মুহূর্তে আমার মনে হলো আমার এতদিনের একাকিত্ব যেন এই এক স্পর্শে খুঁজে গেল। কিন্তু পরক্ষণেই এক তীব্র অপরাধবোধ আমাকে গ্রাস করল। সেই রাতের পর থেকে আমাদের সম্পর্কটা যেন আরও এক ধাপ এগিয়ে গেল। আমরা প্রায়শই অজুহাত খুঁজতাম একা হওয়ার,
বাড়ির অন্য সদস্যরা যখন ঘুমিয়ে পড়ত বা দিনের বেলা যখন সবাই বাইরে থাকত, তখন আমরা একে অপরের কাছে আসতাম। রাজু আমার জন্য কলেজের বই কিনে আনত, আমাকে উপহার দিত ছোটখাটো জিনিস। সেই উপহারগুলো আমার কাছে অনেক মূল্যবান ছিল, কারণ সেগুলো ছিল যত্নের প্রতীক, ভালোবাসার ইঙ্গিত। একদিন সে আমার জন্য একটা লাল রঙের চুড়ি নিয়ে এলো। চুড়িটা পরিয়ে দেওয়ার সময় তার হাতটা আমার হাতের উপর দিয়ে ছুঁয়ে গেল। আমি চোখ তুলে তাকালাম, তার চোখে আমি এক অন্যরকম নেশা দেখতে পেলাম। আমার বুকের ভেতর ধুকপুক করে উঠল। সে বলল, আপনাকে লাল চুড়িতে খুব সুন্দর লাগে ভাবি। তার কথায় আমি লজ্জায় লাল হয়ে গেলাম। এই গোপন আকর্ষণ আমাকে আর রাজুকে দুজনকে এমন এক চোরাবালিতে টেনে নিয়ে যাচ্ছিল, যেখান থেকে বের হয়ে আসা ক্রমশ অসম্ভব হয়ে উঠছিল। আমি জানতাম এটা ঠিক নয়, সমাজের চোখে, পরিবারের চোখে এটা চরম অন্যায়, কিন্তু আমার মন আমার কথা শুনছিল না। রাজুও যেন আমাকে ছাড়তে চাইছিল না। সে আমার দুর্বলতাকে কাজে লাগাচ্ছিল, আমার একাকিত্ব, আমার স্বামীর অবহেলা, আমার মনের গভীরে জমে থাকা চাপা কষ্টগুলোকে সে খুব সুন্দর করে নিজের মতো করে সাজিয়ে নিচ্ছিল। সে আমাকে বলতো, ভাবি আপনি কেন এত কষ্ট করেন? আপনার তো এত কিছু করার কথা ছিল না, আপনি শুধু হাসি খুশি থাকবেন, এটাই আমি দেখতে চাই। তার এই কথাগুলো আমার মনকে আরও দুর্বল করে দিত। আমি জানতাম তার এই কথায় এক ধরনের স্বার্থ লুকিয়ে আছে, কিন্তু সেই স্বার্থপরতাতেও এক অদ্ভুত আশ্রয় খুঁজে পেয়েছিলাম আমি। একদিন দুপুরবেলা বাড়ির সবাই ঘুমাচ্ছিল, আমি রান্নাঘরে কিছু কাজ করছিলাম। হঠাৎ রাজু এসে আমার পেছনে দাঁড়ালো। তার নিঃশ্বাস আমি আমার ঘাড়ে অনুভব করতে পারছিলাম। আমার সমস্ত শরীর কেঁপে উঠল। সে আমার কানে কানে ফিসফিস করে বলল, ভাবি আপনাকে আজ খুব সুন্দর লাগছে। আমি কিছু বলার আগেই সে আমার কোমরে হাত দিল। আমি চমকে উঠলাম, আমার হাত থেকে থালাটা পড়ে যাচ্ছিল। আমি দ্রুত সরে যেতে চাইলাম, কিন্তু সে আমাকে শক্ত করে ধরে ফেলল। তার হাত দুটো আমার কোমরের চারপাশে আরও শক্ত হয়ে উঠল। আমার মাথাটা যেন ভোঁ ভোঁ করছিল। আমি নিজেকে মুক্ত করার চেষ্টা করছিলাম, কিন্তু সে আমাকে ছাড়তে চাইছিল না। তার চোখ দুটোতে আমি এক অদ্ভুত উন্মাদনা দেখতে পেলাম। আমি তার চোখের দিকে তাকাতে পারছিলাম না। তার স্পর্শে আমার শরীরের প্রতিটি লোমকূপ যেন দাঁড়িয়ে গিয়েছিল। আমি মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকছিলাম। সে আমার কাঁধে মাথা রাখল। আমি তার উষ্ণ নিঃশ্বাস অনুভব করছিলাম। আমার সমস্ত শরীর যেন অবশ হয়ে যাচ্ছিল। এক তীব্র উত্তেজনা আর অপরাধ বোধের মিশ্র অনুভূতি আমাকে গ্রাস করল। আমি কোনো রকমে নিজেকে সামলে নিয়ে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। সে অবাক চোখে আমার দিকে তাকালো। আমি দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে আমার ঘরে চলে এলাম। আমার বুকটা ধুকপুক করছিল। সারাটা দুপুর আমি বিছানায় শুয়ে রইলাম। আমার মনে হচ্ছিল আমি যেন এক গভীর খাদে তলিয়ে যাচ্ছি। এই ঘটনার পর থেকে আমি রাজুকে এড়িয়ে চলতে লাগলাম, কিন্তু সে আমাকে ছাড়ার পাত্র ছিল না। সে আমাকে বারবার বোঝানোর চেষ্টা করলো যে সে আমাকে ভালোবাসে। সে আমার কাছে ক্ষমা চাইল, বলল যে সে আর কখনো এমন করবে না, কিন্তু আমি তার কথা বিশ্বাস করতে পারছিলাম না। আমার ভয় হচ্ছিল। একদিন সে আমাকে এক চিঠি দিল। চিঠিতে সে তার ভালোবাসার কথা লিখেছিল। সে লিখেছিল, ভাবি আমি জানি আপনি আমাকে ঘৃণা করছেন, কিন্তু আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। আপনি আমার সবকিছু, আমি আপনার জন্য সবকিছু করতে পারি। চিঠিটা পড়ে আমি আরো ভয় পেয়ে গেলাম। সে আমার দুর্বলতার সুযোগ নিচ্ছিল। সে জানতো যে আমি একা, আমার স্বামীর অবহেলা আমার মনকে দুর্বল করে তুলেছে। সে এই সুযোগটাকে কাজে লাগাচ্ছিল। আমার মানসিক দুর্বলতাকে সে একরকম ব্ল্যাকমেইল হিসেবে ব্যবহার করতে শুরু করলো। যখন আমি তাকে এড়িয়ে যেতে চাইতাম, সে আমাকে পুরনো দিনের কথা মনে করিয়ে দিত। আমাদের একান্ত মুহূর্তগুলোর কথা বলতো, এমনভাবে কথা বলতো যেন আমি তার কাছে ঋণী। সে বলতো, ভাবি আপনি কি ভুলে গেছেন কে আপনার দুঃসময়ে আপনার পাশে ছিল? কে আপনাকে সাহস দিয়েছিল? আপনার চোখের জল কে মুছে দিয়েছিল? তার এই কথাগুলো শুনে আমার মন আরো দুর্বল হয়ে পড়তো। আমি তাকে অস্বীকার করতে পারতাম না। সে জানতো যে এই কথাগুলো আমাকে কিভাবে আঘাত করবে। আমি এক অদ্ভুত চালে আটকা পড়েছিলাম। একদিকে আমার বিবেক আমাকে তীব্রভাবে দংশন করছিল, অন্যদিকে রাজুর আবেগ ঘন কথায় আমি নিজেকে অসহায় বোধ করছিলাম। মাঝে মাঝে সে এমন ইঙ্গিত দিত যে আমাদের এই সম্পর্কের কথা যদি কেউ জেনে যায় তাহলে আমার কি হবে। তার চোখের দিকে তাকিয়ে আমি একটা শীতল ভয় অনুভব করতাম। সে সরাসরি কিছু বলতো না, কিন্তু তার হাবভাবে আমি বুঝতে পারতাম সে কি বোঝাতে চাইছে। সে জানত যে আমি এই সম্পর্ক থেকে বের হয়ে আসতে চাইলেও এই গোপন ব্যাপারটা আমার জন্য এক বিশাল বোঝা হয়ে থাকবে। আমি নিজের অজান্তেই তার ব্ল্যাকমেলের শিকার হয়ে পড়েছিলাম। আমার দিনগুলো কেমন যেন থমকে গিয়েছিল। আমি হাসতে পারতাম না, ঘুমাতে পারতাম না। সবসময় একটা অজানা ভয় আমাকে তাড়া করে বেড়াতো। আমার স্বামী রাজীব যখন বাড়ি ফিরত তখন আমি আরও বেশি অপরাধবোধে ভুগতাম।
তার সামনে আমি নিজেকে মিথ্যুক মনে করতাম। আমি তার সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারতাম না। আমার মনে হতো আমার সমস্ত শরীর জুড়ে যেন এক গভীর কালিমা লেপে আছে। রাজীব আমার এই পরিবর্তন লক্ষ্য করল। সে আমাকে জিজ্ঞেস করল, কি হয়েছে সুষমা, তুমি আজকাল কেমন যেন চুপচাপ থাকো? তোমার কি শরীর খারাপ? আমি কোনো উত্তর দিতে পারতাম না, শুধু মাথা নেড়ে বলতাম, না, কিছু না। এই মানসিক চাপ আমার সহ্য হচ্ছিল না। আমি দিন দিন শুকিয়ে যাচ্ছিলাম। আমার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারতাম না। চোখের নিচে কালি পড়ে গিয়েছিল, মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। একদিন আমি আমার এক পুরনো বান্ধবী লতার কাছে গেলাম। লতা আমার সব কথা মন দিয়ে শুনল। সে আমাকে সাহস দিল। সে বলল, সুষমা, তুমি এই সম্পর্ক থেকে বের হয়ে আসো। এটা তোমার জন্য ভালো নয়, তুমি নিজের সর্বনাশ করছ। লতার কথা শুনে আমি বুঝতে পারলাম যে আমি কত বড় ভুল করছিলাম। আমি নিজেকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু আমার নিজেরই কোনো জোর ছিল না। সেই দিন রাতেই আমি একটা কঠিন সিদ্ধান্ত নিলাম। আমি রাজুর সাথে কথা বলবো, সব কিছু শেষ করে দেব। আমি জানি এটা সহজ হবে না, কিন্তু আমাকে করতেই হবে। আমি নিজেকে শেষ করতে পারবো না। রাতের বেলা যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়ল, আমি রাজুর ঘরে গেলাম। সে তখন বই পড়ছিল। আমাকে দেখে সে অবাক হলো। আমি তার দিকে তাকিয়ে বললাম, রাজু, আমাদের এই সম্পর্কটা আর চলতে পারে না। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে কিছু বলার আগেই আমি বললাম, আমি জানি এটা আমাদের দুজনের জন্যই কষ্টকর, কিন্তু এটা অন্যায়, পাপ। আমরা দুজনেই ভুল করছি। আমি আর এই অপরাধ বোধ নিয়ে বাঁচতে পারবো না। রাজু আমার কথা শুনে চুপ করে রইল। তার চোখে জল এসে গেল। সে আমার হাতটা ধরতে চাইল, কিন্তু আমি তার হাত সরিয়ে দিলাম। আমি বললাম, রাজু, তোমার উচিত হবে ভালো করে পড়াশোনা করা, নিজের জীবন গড়া, আর আমার উচিত হবে আমার সংসারের দিকে মনোযোগ দেওয়া। আমরা যা করেছি তা ক্ষমা পাওয়ার যোগ্য নয়, কিন্তু আমরা যদি এই ভুলটা আর না করি, তাহলে হয়তো সৃষ্টিকর্তা আমাদের ক্ষমা করে দেবেন। সে আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। আমি তার চোখের দিকে তাকাতে পারছিলাম না। আমার নিজেরও কষ্ট হচ্ছিল, কিন্তু এই কষ্টটা সহ্য করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। সেই রাতে আমি রাজুর ঘর থেকে বেরিয়ে এলাম। আমার মনটা যেন এক কঠিন যুদ্ধের পর শান্ত হলো। আমি জানি আমাদের এই গোপন সম্পর্কটা হয়তো কোনোদিন কেউ জানবে না, কিন্তু এর ক্ষত আমার মনে সারা জীবন থেকে যাবে। রাজু সেদিন থেকেই কেমন যেন চুপচাপ হয়ে গেল। সে আমাকে এড়িয়ে চলতে লাগলো, আমিও তাকে এড়িয়ে চলতাম। পরিবারের সবাই আমাদের এই পরিবর্তন লক্ষ্য করল, কিন্তু কেউ কিছু বুঝতে পারল না। দীর্ঘদিন লেগেছিল আমার স্বাভাবিক জীবনে ফিরতে। সেই গোপন অভিসারগুলো এখন আমার কাছে এক দুঃস্বপ্নের মতো মনে হয়। আমি এখন আমার সংসারের প্রতি আরও বেশি যত্নশীল। রাজীবের সাথে আমার সম্পর্ক অনেক গভীর হয়েছে। আমি বুঝতে পেরেছি মানসিক দুর্বলতা মানুষকে কতটা ভুল পথে চালিত করতে পারে। আবেগের বশবর্তী হয়ে মানুষ এমন কিছু করে ফেলে যা সারা জীবন তাকে পোড়ায়। জীবনে এমন পরিস্থিতিতে পড়লে নিজের বিবেক আর বুদ্ধিকে কাজে লাগানো উচিত। সমাজের চোখে যা ভুল তা কখনোই শান্তির পথ হতে পারে না। সাময়িক আকর্ষণ হয়তো মনকে ভুলিয়ে দেয়, কিন্তু তার ফল হয় ভয়াবহ। তাই নিজের জীবনকে সঠিক পথে চালিত করা আর নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। নইলে এমন গোপন সম্পর্ক শুধু অশান্তি আর ধ্বংসই নিয়ে আসে।